প্রথমত তো দেখো আমরা যে ধরনের স্ট্রাকচারের মধ্যে আমরা খেলাধুলা করি তাতে খেলাধুলাটা কীরকম হবে সেটা পিছনে যারা থাকে তারাই অ্যাকচুয়ালি পরিচালনা মানে যারা পরিচালনা করে তাদের উপর নির্ভর করে। তো তখন অতীশদা ছিল এবং অতীশদা মানে কি বলবো ওয়ান ম্যান আর্মির মতো না, অতীশদা যেটা বলছে সেটাই পারে না। তো সেই সময় যারা চারপাশে যে সমস্ত লোকজনকে মানে অতীশদার সঙ্গে ছিল তারাও সেই ধরনের কোয়ালিটি ছিল। পরবর্তীতে এখন বর্তমান যে সেক্রেটারি আছে ও অনেক অ্যাক্টিভিটিস করছে, হ্যাঁ অনেক রকম খেলাধুলা মানে জেলা বাস্কেটবল হ্যাঁ করছে। তখন আমাদেরই জুনিয়র খুব ভক্ত আছে, তো ও একটা ক্লাব চালাতো, ওই ক্লাব মনে করো জেলার হয়েই আর কি ওই যোগাযোগটা ছিল 2011 সাল পর্যন্ত। আচ্ছা, সেই ক্লাবটার নাম লা অলিম্পিয়া। আচ্ছা ঠিক আছে, ওর ক্লাবটা কোথায়? আদরপাড়ায়। হ্যাঁ, এবং এফডিআই মাঠে তোমার মনে থাকবে এফডিআই একটা কোর্ট হ্যাঁ ছিল, সেটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানেই এবং আমাদের দেওয়া একটা ডোনেট করা একটা বোর্ড দিয়েই কিন্তু ওই খেলাটা চালু হয়। আচ্ছা, তো ওইখানেই ও প্র্যাকটিসটা করাতো। আচ্ছা, তো ও এই ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাথে যে যোগাযোগটা সেটা কিন্তু ওর মাধ্যমে 2011 সাল পর্যন্ত ছিল। আচ্ছা, মানে এমন না যে খেলাটা একদমই উঠে গেছিল, কিন্তু ততদিনে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে একদম চলা হয়ে যায় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম যে গেমটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাস্কেটবল। আচ্ছা, সেই সময় হ্যাঁ সেই সময় বলতে শুরু হয়েছে, এখন তো মানে এখন তো প্রচুর ইংলিশ মিডিয়াম, মানে এটা বলা যায় যে ওরা কিন্তু এই খেলার গুরুত্বটা বুঝছে না। দেখো আমাদের সময় কিন্তু দার্জিলিং এর সমস্ত কনভেন্ট স্কুল বাস্কেটবল খেলতো, কিন্তু ওরা সরাসরি জেলার হয়ে রিপ্রেজেন্ট করবে বলে সেরকম কোনো কিছু ছিল না। ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু স্টুডেন্ট আমাদের সাথে অনেক সময় খেলতে গেছে বা খেলছি, আর বিএসএফ বা ডিফেন্সের কোচ ছিল, ডিফেন্সের যোগাযোগও ছিল না, ওই লেভেল হতেও না। পরবর্তীতে হয়েছেও সিআরপিএফ এর ক্যাম্পে খেলছে, আমাদের এখান থেকে অফিসিয়াল গেছে, এইসব অ্যাক্টিভিটিস ছিল। মানে হয়তো একটা খেলাটা চলবে, যেরকম এখন ধরো এই হিমালয়ান একাডেমিতে একটা টুর্নামেন্ট হবে, ঠিক আছে, ওইখানে এখন ওরা অফিসিয়াল চাচ্ছে, হ্যাঁ অ্যাসোসিয়েশন থেকে অফিসিয়াল ধরো যারা যাবে তাদের ওরা পে করবে, এরকম সিস্টেম আসবে। তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো ভেতরে ছিলই, অনেকেই করতো। কিন্তু মিলন সংঘ মানে কি শহরের একদম মাঝখানে, এবং বাস্কেটবল বলতে এটাকেই লোকে বোঝে। তো ন্যাচারালি এই মাঠটা যতক্ষণ না হবে না ততক্ষণ সেই পর্যায়ে জেনারেশন মানে জেনারেট প্লেয়ার যে জেনারেট হওয়ার ব্যাপারটা, মানে আমার বলতে দ্বিধা নাই যে আমাদের এইখানে অনেক ছেলে মেয়ে, আমরা তো ধরো প্রথাগত কোচিং নিয়ে খেলাটা শিখছি, কী হয় ডিবিল করবো কী করবো, তারপরে খেলাটা শিখছি, তারপরে নিজেদের ইন্টারেস্টে করছি। কিন্তু এইখানে আমার মনে হয়, আমার যতটুকু জানা আছে, এইখানে প্রচুর ছেলে মেয়ে আছে যারা শুধু আমাদের খেলা দেখে খেলা শিখেছে। সেই জিনিসটা সেটা কিন্তু মানে সব থেকে ভালো জিনিস। দারুণ, মনে করে একটা খেলার মধ্যে খেলা হচ্ছে, খেলা থেকে খেলা শিখে যাচ্ছে, সেই শেখাটা আর হাতে ধরে আমি একটা যোগাসন শিখতাম বা স্কুল টিমে ক্রিকেট ফুটবল খেলতাম, আমি বাস্কেটবল শিখছি, আর ওই শেখাটার মধ্যে তফাৎ আছে। আমরা যে সময় খেলা শিখছি সেই সময় বাস্কেটবল কি জিনিস আমাদের সামনে কিছু ছিল, ঠিক সামনে কিছু ছিল না। এবং পরবর্তীতে যখন ধরো টিভি আসে তখন আমরা এনবিএর খেলাগুলো দেখতে পারতাম, কিন্তু সেটাও অনেক পরে, মানে মনে করো তখন আমরা খেলা ছিল না। এই যে এখন যে জেনারেশন যারা বেড়ে উঠছে তারা মাঠমুখী হচ্ছে না, মোবাইলের মধ্যে মুখ গুজে পড়ে আছে, এবং তার একটা অন্যতম কারণ আমি যেটা মনে করি, কারণ বাবা মা নিজেরাই মোবাইল অ্যাডিক্টেড। তোমার বার্তাটা কি? না, তোমার কথাটা অবশ্যই মানে ঠিকই তোমার কথাটা, কিন্তু আমি এর মধ্যে একটু ডিফারেন্স আছে আমার চিন্তা ভাবনায়। সেটা হচ্ছে যে আমি না বিভিন্ন মাঠে এখনো যাই আর কি, যেরকম স্পোর্টস কমপ্লেক্সে অ্যাথলেটিক্স মিউনিসিপ্যালিটির থেকে একটা হতো প্রোগ্রাম। আচ্ছা, এগুলো এখন মানে বন্ধ হয়ে গেছে নাকি আমি জানি না, বাৎসরিক একটা প্রোগ্রাম হতো, সমস্ত ডিস্ট্রিক্টে অ্যাথলেটিক্স হতো ওইখানে। ওইখানে আমি অনেকবার গেছি, মানে খেলাটা যেহেতু হয় দিনে সারাদিন ধরে চলে, তো ভালো লাগে আর কি। তো গিয়ে আমি খুব লক্ষ্য করতাম যে শহরের কোনো ছেলে নেই, অদ্ভুত। মানে আমরা কিন্তু পোস্ট করছি, স্কুল যখন খেলতাম তখন বলছি তোমাকে যে স্কুলে যারা খেলতো তারা সবই খেলতো, একদম তাই। হ্যাঁ, তো আমরা অ্যাথলেটিক্সও করছি, নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা ছিলাম, কিন্তু আমার অবাক লাগতো যে মাঠে একটা শহরের ছেলে নেই।
অদ্ভুত। তো পরবর্তীতে আমি ওই জিনিসটা আমার মাথায় কিন্তু চলে, মানে দেখি, হ্যাঁ, কিন্তু আমি বিগত 4-5 বছর থেকে দেখে যাচ্ছি যে কিছু কিছু ইভেন্টে বাবা মারা কিন্তু ছেলেমেয়েদেরকে নিয়ে আসছে মাঠে। নিয়ে আসছে। এটা একটা গুড সাইন। আর আমার বিশ্বাস যে মাঠ ছাড়া একটা মানুষ হতে পারে না। একদম। আমি এই সেটা কথাটা আমি আরেকবার শুনতে চাইবো যাতে সবাই জানতে পারে। বলো। যে কথাটা একটু আগেই বললেন, লাইনটা আমি কোট রাখবো, ওই জন্য বলছি। মাঠ আমার- ছাড়া আমার বিশ্বাস আর কি। কারণ আমি আজকে যেই জায়গাটায় আছি বা আমি একটা মানুষ হওয়ার চেষ্টা করছি বা মানুষ হয়ে গেছি, সেটার মূল ভিত্তিটা হচ্ছে মাঠ। মানে মাঠ ছাড়া মাঠ ছাড়া মানুষ হতে পারবে না। মাঠ ছাড়া মানুষ হতে পারে। দারুণ কথা। মানসিকতাও জন্মায় না। তার কারণ শুধু অবশ্যই সব দরকার, পড়াশোনা দরকার, হ্যাঁ। এখন দেখো কারো হয়তো মানে সব কিছুর জন্য একটা বেসিক নিড থাকে। হুম। খেলাধুলাও কিন্তু অনেক ছেলে মেয়ে আছে, আমাদের মধ্যেই আছে, যারা খেলাধুলা খুব ভালোবাসে, হুম। কিন্তু ওরা পার্সোনালি খেলতে পারবে না। তার কারণ ওদের যে ফিজিক্যাল স্ট্রাকচারটা ওটা নেই। খেলাধুলার জন্য না। হ্যাঁ ধরো তুমিও ইংরেজি শিখছো, হ্যাঁ। আমিও ইংরেজি শিখছি, হ্যাঁ, এবার তারা কি করবে? আমার হ্যাঁ তারা কি করবে? তারা তো অবশ্যই, তারা তো কর্মকর্তা হিসেবে অনেক খুব ভালো তারা অ্যাক্টিভিটিস খুব ভালো তাদের, আচ্ছা, তারা ওই জায়গাটা দারুণ করছে। কিন্তু তারা ফিজিক্যালি মানে প্লেয়ার হিসেবে কিন্তু তাদের অনেক ঘষা হয়েছে, কিন্তু তারা আচ্ছা, হতে আচ্ছা। পারে নাই। কিন্তু পরবর্তীকালে কর্মকর্তা জায়গাটা হ্যাঁ, তারা দারুণ ভালো ভাবে কাজ সেটা সার্ভিস দিচ্ছে, কিন্তু হ্যাঁ। সেটা একটা ব্যাপার। কিন্তু আমি ওটাকে ব্যতিক্রমী ভাববো। কিন্তু আমি এইটুকু মনে করি প্রত্যেক ছেলে মেয়ের বাবা মার, মানে আমি 5-6 বছর থেকে এটা লক্ষ্য করছি, বিভিন্ন ইভেন্টে বাবা মারা নিয়ে আসছে বাচ্চাদের। সুইমিং বলো, যে ক্যারাটে হচ্ছে এখানে প্রচুর ছেলে মেয়ে আসছে, হ্যাঁ, ক্যারাটে সব ক্রিকেটে প্রচুর ছেলে আসছে। আমার হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা ধরো খেলাধুলা করে সবাই ন্যাশনাল খেলবে, সবাই গোল্ড মেডেল নিয়ে আসবে, এরকম কোনো ব্যাপার না। একদম। কিন্তু খেলাধুলাটা এই জন্যই দরকার যে তুমি তো আগামী দিনে সংগ্রাম করতে হবে না তোমাকে জীবনে, সেই সংগ্রামটা করতে গেলে ভিত্তিটা লাগে। এটাই হচ্ছে। আর এখন জিজ্ঞেস করি যে বাই প্রফেশন এখন কি করছো? বাই প্রফেশন বলতে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম সেলসে, দীর্ঘকাল সেখানে ছিলাম। এবং আমার যেহেতু 60 বছর ক্রস হয়ে গেছে, তাই অফিসিয়ালি তো আমার রিটায়ারমেন্ট হয়ে যাওয়া উচিত। তো সেটা কোম্পানি কিছুটা এক্সটেনশন করলো, কিন্তু আমি রাজি হইনি। ওই 30শে জুন আর কি, 2024-এর 30শে জুন আমি সেখানে ক্লোজ করে দিলাম। রিটায়ার করে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। করলাম। পার্সোনালি আমাদের বিজনেস ফ্যামিলি, তো আমার কিছুটা বিজনেসের সাইট আছে আমার, ওটা দিয়ে চলছে। ওটা দিয়ে করি। আর এই এত দূর বাস্কেটের জীবন, এত ন্যাশনাল খেলা, সরকারি কোনো সহযোগিতা? না, সরকারি সহযোগিতা বলতে কি, দেখো বাস্কেটবলটা এরকম একটা ইভেন্ট, সেটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি বলো, তাহলে পশ্চিমবঙ্গ অনেক নিচে। নিচের দিকে, হ্যাঁ। আর যদি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলো, তাহলে জেলাগুলো, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো অনেক কিছু। আচ্ছা। কারণ বাস্কেটবল যে ক্রাইটেরিয়া দরকার, অ্যাকচুয়ালি মানে আমার ধারণা, আমরা যে বাস্কেটবলটা খেলছি আর যেই বাস্কেটবলটা ইন্টারন্যাশনালি খেলা হয়, সেটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু খেলাটা ভালো লাগে বলে আমরা খেলে ফেলছি, হ্যাঁ। তো সেই পরিপ্রেক্ষিতে তুমি প্রশ্নটা করলে হচ্ছে সরকারি কোনো সহযোগিতা? সরকারি সহযোগিতা বাস্কেটবলে সেইরকম লেভেলে নাই বললেই চলে। আচ্ছা। কিন্তু ইদানিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে বাস্কেটবলটা কম্পালসারি, ইংলিশ মিডিয়াম, প্রচুর ইংলিশ মিডিয়াম, সেখানে ট্রেনার হিসেবে বাস্কেটবলের একটা সুযোগ আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাস্কেটবল বিভিন্ন কোম্পানি, মানে এন্টারপ্রেনারশিপ আছে ইন্ডিয়া গভর্নমেন্টের, যেখানে বাস্কেটবল ন্যাশনাল যারা খেলে তাদের একটা সুযোগ আছে। আচ্ছা। কিন্তু সেগুলো ন্যাশনাল লেভেলে খেললে পরে? হ্যাঁ, ধরো সিনিয়র, ন্যাশনাল, সিনিয়র। আমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটিসটা ছিল না, বেশিরভাগই আমরা ন্যাশনাল লেভেলে কিন্তু জুনিয়র লেভেলেই খেলাধুলা হচ্ছে। আচ্ছা। সিনিয়র লেভেলে যাওয়ার সুযোগ হয়নি। ইনফ্রাস্ট্রাকচার কম, ইনফ্রাস্ট্রাকচার কম না, অ্যাকচুয়াল অফিসদার অবর্তমানটা মানে কি, যেই ধরনের কোচিং, যেই ধরনের অ্যাডভান্স কোচিং, হ্যাঁ, দরকার। কারণ এখন তো ধরো অনেক সহজ হচ্ছে যোগাযোগটা কলকাতার সাথে, কিন্তু আগে না আমরা মানে
এই কনভিনিয়েন্সটা, যে এই যে খরচটা, যাতায়াত করা, ওখানে থাকা, এগুলো তো এফোর্ড করা একটা ব্যাপার সমস্যা ছিল। সমস্যা। ভীষণ সমস্যা ছিল। এবং আমি দীর্ঘকাল এখানে খেলছি, দীর্ঘকাল কিন্তু এই কলকাতা অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে খেলছি। আচ্ছা, কারণ আমি ওইখানে যেহেতু আমার রিলেটিভ বাড়ি আছে না, আমার তো ওইখানে থাকার সুযোগ ছিল, আমি কলকাতাও থাকতাম। মনে করো 6 মাস, 3 মাস, 4 মাস কলকাতায় পড়ে থাকতাম। তো ওটা একটা, ওখানে খেলতাম। হ্যাঁ, ওখানেও খেলতাম, অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে খেলতাম। কিন্তু যেটা হচ্ছে ন্যাশনাল খেলার জন্য যেই ধরনের ট্রেন দরকার, সিনিয়র ন্যাশনালটা, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সব থেকে বেশি হাইলাইট সর্বোচ্চ জায়গায়, কিন্তু আমরা কিন্তু যাইনি। হ্যাঁ, সিনিয়র ডিস্ট্রিক্ট মানে ইন্টার ডিস্ট্রিক্ট যেটা স্টেট চ্যাম্পিয়নশিপ, সেখানে আমাদের তো বললামই তোমাকে যে একটা টিম মানে হচ্ছে ওরাই সব করছে, ডিস্ট্রিক্ট টিম মানেই সব ওইটাই করছে। তা এখন কি তুমি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে যুক্ত আছো? হ্যাঁ, যুক্ত আছি। হ্যাঁ, আচ্ছা। ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন যদি কোচিং কেউ ডাকে যাবে অবশ্যই। হ্যাঁ, যাবো। প্লাস এখানে তো দেখো আমাদের তো গত বছর একটা কোচিং ক্যাম্প হলো 1 মাসের, আচ্ছা। সেন্ট পলস স্কুলে হলো। যেহেতু আমাদের নিজেদের কোনো মাঠ নেই, অ্যাকচুয়ালি শোনো, অ্যাসোসিয়েশনের কাজ কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশন হোক বা যে কোনো অ্যাসোসিয়েশন হোক, অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে খেলাটার প্রচার প্রসার করা, ঠিক আছে, এবং ক্লাবগুলোকে ফিডব্যাক দেওয়া। হ্যাঁ, আমাদের মাঠ একটা ছিল, সেটা মিলন সংঘের বদান্যতায় আমাদের এখানে একটা মাঠ ছিল। সেই মাঠটা যে কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, মাঠটা করা। কারণ আমাদের বিশ্বাস এই মাঠটা হলে আবার পরিবেশটা জেনারেট হবে, প্লেয়ার জেনারেট হবে, যেটা আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আর এখন তো যেটা বললা তুমি, বাবা মারা একটু কনসাস হয়ে গেছে না, যে ইংলিশ মিডিয়াম তো কম্পালসারি, বাংলা মিডিয়াম এখন কম্পালসারি না, ন্যাচারালি সিবিএসসি বোর্ডে প্লাস পড়াশোনার চাপ। তো আমরা দেখছি যে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা বরঞ্চ বেশি সময় দিতে পারে। তো ওইভাবে একটা রেগুলার, ধরো বছরে 4টা যদি কোচিং ক্যাম্প করা যায় এরকম স্কুল লেভেলে, ধরো স্কুলকে নোটিশ করলো আমি কোচিং করবো, সেই কোচিংটা করানোর জন্য মাঠ সেন্ট পলস দেয়। সেন্ট পলস স্কুল মোটামুটি টিসি আছে। হ্যাঁ, টেকনো এর মধ্যে আমাদের একটা প্র্যাকটিসের জন্য 1-2 দিন মাঠ দিয়েছিল টেকনো গ্রুপ, ওদেরও মাঠ আছে একটা। জিওমের যেরকম একটা মাঠ আছে, কিন্তু মাঠটা ওরা টেকনিক্যাল ফল্ট আছে, মানে মাঠটা গ্রাউন্ডের থেকে নিচে জল হয়ে যায়। তো ওইখানে একটা মাঠ আছে। তো এই ধরনের ক্লাবগুলোকে, এসি কলেজে একটা মাঠ আছে, বোর্ডটা ভেঙে গেছে। তো এইগুলোকে একটু রিপেয়ার করে নিলে, এরকম শহরের বিভিন্ন জায়গায় যদি 4-5টা করে কোচিং ক্যাম্প বছরে করা যায়, এটা একটা ভালো হয়। সেরকম একটা ইচ্ছা আমাদের আছে। ঠিক আছে, তোমার সঙ্গে অনেক কিছু জানতে পারলাম এই বিষয়টা সম্বন্ধে। আশা করব তোমার এই আশাগুলো পূরণ হোক, তোমাদের মানে তোমাদের সিনিয়র প্লেয়ার্স আছো, তাদের আশাগুলো পূরণ হোক এবং জলপাইগুড়িতে সেই এনভায়রনমেন্ট আবার ফিরে আসো। ঠিক, থ্যাংক ইউ।